আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। আদি যুগের মুরব্বীদের আরেকটা প্রবাদ আছে, অভাবের স্বভাব নষ্ট। হ্যাঁ, কথাটা একদম ঠিক। অভাবে পড়লে মানুষ কী না করে, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, কত কিছুই না করে। পারলে তারা ছলনার আশ্রয় নিতেও পিছু পা হয় না। এমনই একটি গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। আজ গল্পটা এমন একজনকে নিয়ে, যে কিনা নিজের বোনের বিয়ের জন্য আর নিজের ভবিষ্যতের কথা ভেবে এমন একটা পথ বেছে নেয়, যার জন্য তাকে অনেক পস্তাতে হয়। আপনারা হয়তো ভাবছেন সে কি করেছিল, সেটাই ভাববার বিষয়। সে উপায়ন্তর না পেয়ে একটা পুতুলকে বিয়ে করে। হ্যাঁ, এটাই সত্যি, একটা প্লাস্টিকের পুতুলকে সে বিয়ে করে। সে যেটা ভেবে বিয়ে করে, আসলে কিন্তু সেটা হয় না, হয় তার উল্টো। প্লাস্টিকের পুতুলকে বিয়ে করার পর তার সাথে ঘটতে থাকে আজব আজব ঘটনা, যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক। আমার নাম মোহাম্মদ তানবীর আহমেদ তারেক। ফ্যামিলি বলতে গেলে সৎ মা আর আমার আপন ছোট বোন নীরা। বাবা অনেক আগেই গত হয়েছে। মা মারা যায় আমার বোন জন্মে 3 বছর পর। মা মারা যাবার পর বাবা বিয়ে করে নিয়ে আসে সৎ মাকে। বাবা ভেবেছিল আমাদের দুই ভাই বোনকে তিনি আপন করে নেবেন, নিজের সন্তানের মতো ভালোবাসবেন। কিন্তু হলো তার উল্টো। তিনি আমাদেরকে সহ করতে পারেন না। আসতে যেতে উঠতে বসতে কটু কথা শোনায়, আমাদের বিরুদ্ধে বাবার কান ভাঙায়। মোট কথা বলতে গেলে আমরা দুই ভাই বোন সৎ মায়ের চোখের বিষ। কিন্তু আমরা ওনাকে মায়ের মতো সম্মান করি। মনে মনে ভাবি, হয়তো তিনি কোনোদিন আমাদেরকে নিজের সন্তানের মতন আপন করে নেবেন। কথায় আছে না, সৎমা কোনোদিন আপন মা হতে পারে না। যাই হোক, তিনি আমার সাথে যা করেছেন সেটাই বলি। আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন, আমি আর আপত্তি করিনি। ভাবলাম বিদেশে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, বোনকে ভালো করে বিয়ে দিতে পারবো, সংসার উন্নতি হবে, নিজের ভবিষ্যৎও শুধরে যাবে। এ নিয়ে অনেক স্বপ্ন দেখলাম। কিন্তু আমি কি জানি তিনি আমার সাথে কত বড় ধোঁকামি করছে। বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট, টিকিট সবকিছু রেডি। নির্ধারিত সময় সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসার সময় সৎমায়ের কি কান্না, ওনাকে দেখে মনে হবে আপন মাও ঠিক এভাবে কাঁদে না। ছোট বোনকে রেখে আসতে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওই তো আমার শেষ সম্বল। না, ভুল বললাম, আরেকজনের কথা তো বলাই হয়নি। আমার ভালোবাসার মানুষ রুহি। সে যেমন আমাকে পাগলের মতো ভালোবাসে, ঠিক আমিও তাকে পাগলের মতো ভালোবাসি। কথায় আছে না, দুই দেহ এক প্রাণ, ঠিক তেমনই। মনের আনন্দে এয়ারপোর্টে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি দালাল আমার সাথে বেইমানি করেছে। আমার হাতে যা আছে সবই জাল, এমনকি পাসপোর্ট পর্যন্ত জাল। তাই এয়ারপোর্ট থেকে রিটার্ন ফিরে আসি। বাড়িতে ফিরে যাই না, ঢাকাতে থেকে যাই। মতিঝিলের এক পুরাতন রুমে আমার ঠাঁই হয়। বাড়িতে ফোন দিয়ে বোনের সাথে কথা বলি, কিন্তু ওদেরকে বুঝতে দেয় না আমি ঢাকাতে আছি। সবাই জানে আমি এখনো বিদেশে। এটাকে বিদেশি বলে, আত্মীয় স্বজন আপনজন ছেড়ে থাকতে হয়, সেটা যেখানেই হোক, বিদেশের মতনই তো। যাই হোক, একদিন পত্রিকা নিয়ে বসেছি পড়ার জন্য। হঠাৎ প্রথম আলোর পত্রিকায় প্রথম পৃষ্ঠার নিচে একটা সংবাদে চোখ আটকে গেল আমার। সংবাদ দেখে অঝরে ঘাম ঝরতে লাগলো আমার শরীর থেকে। সংবাদ নয়, বলতে গেলে বড়সড় কোনো এক বিজ্ঞাপনের অ্যাড। প্রথম পৃষ্ঠার একদম নিচে বড় করে লেখা ছিল, জরুরি ভিত্তিতে মেয়ের জন্য কেয়ারটেকারের আবশ্যক। যোগ্যতা অনার্স পাস, উচ্চতা পাসপোর্ট 9 ইঞ্চি হতে হবে, শরীরের গঠন মোটা তাজা হতে হবে, গায়ের রং ধবধবে ফর্সা, বয়স হতে হবে 25 থেকে 30-এর নিচে, মুখ হতে হবে গোলাকার, বুকে পশম থাকতে হবে, হাসলে গালে টোল পড়তে হবে, ছেলে অবশ্য বিপদগ্রস্ত, হতদরিদ্র আর সুস্থ হতে হবে। একই সবকিছু যেন আমাকে দেখে বানানো। আমার সাথেই যেন সবকিছুর মিল আছে। আরও লেখা মাসের স্যালারি হিসেবে দেওয়া হবে ব্যাংক চেক, মানে নিজের প্রয়োজন মতো বসাতে পারবো অ্যামাউন্ট। ভাবতেই ভালো লাগছে, কত টাকা বসাবো সেটা ভেবে মনের আকাশে উড়াল দিচ্ছি। কেন জানি মনে হলো চাকরিটার জন্ম আমার জন্যই হয়েছে। এটার আগমন শুধু দুনিয়াতে আমাকে কেন্দ্র করে এসেছে, তাই খবরটা পড়ে চোখের পানি চলে আসলো আমার। শর্ত মোতাবেক আমার মতো বিপদগ্রস্ত দুনিয়াতে আর কেউ নেই। তাই খুব উত্তেজিত হয়ে পড়লাম। উত্তেজিত হওয়ার কারণ ছিল একটাই, চাকরিটার প্রয়োজনীয়তা। এই অবধি দর্জন খানেক চাকরির ইন্টারভিউ দেই আমি, কিন্তু চাকরি পাওয়া তো দূরের কথা, কোনো পরীক্ষার ফিরতি ফোন পর্যন্ত আসেনি। বাবার স্বপ্নে ছিল আমি যেন সরকারি চাকরি করি, আমার জীবন যেন সুখে শান্তিতে কাটে। কিন্তু সরকারি চাকরি পাওয়া আর হীরার খনি পাওয়ার সমতুল্য আজকালকার যুগে। তাই চাকরির ইন্টারভিউ দিয়ে দুবিষার হয়ে উঠেছে আমার জীবন। অথচ আমার জীবনটা কত সুন্দর হতে পারতো আমার বন্ধুদের মতো পরিপাটি। শুনেছি বিদেশের টাকার লোভে আমার সৎমা ছোট বোনকে খুব আদর করছে। মিথ্যে বলে খারাপ করিনি, অন্তত বোনটা তো একটু আদর পাচ্ছে। টাকার লোভ যে বড় লোভ, সেটা আমার সৎমা ছাড়া আর কেই বা ভালো জানবে। শুনেছি বোনকে ছেলেপক্ষ পছন্দ করেছে। ছেলে বড় অফিসে জব করে, দেখতে শুনতেও ভালো। আমার বোনের বান্ধবীর ভাই। বোনকে তার বোনের কলেজে দেখেই পছন্দ করেছে সে। আমিও আর অমত করিনি, সম্মতি দিয়ে দিলাম। এমন ছেলেকে হাতছাড়া করা যায়, কিন্তু বিয়ের খরচ কোত্থেকে আসবে সেটা আমার মাথায় আসেনি। যদি সৎমা লাখ টাকা পাঠানোর কথা না বলতো, তাহলে আমার মনেই আসতো না বিয়েতে যে খরচ লাগে। এখন আমার টাকা জোগাড় করলেই বিয়ে হয়ে যাবে। সবাই আছে আমার বিদেশে টাকার অপেক্ষায়, আমিও তাই সময় নিয়েছি কয়েক মাসের।
আজকে যদি পত্রিকায় এই খবরটা না দেখতাম তাহলে হয়তো কিডনি বিক্রি করে বিয়ের টাকা দিয়ে আসতাম, হয়তো ডাকাতি করতাম কোনো এক বিকাশ এজেন্সিকে, হয়তো বা সফল হতাম, নয়তো বা বিফল। কিন্তু আল্লাহ একজন আছেন, তিনি আমার জন্য এই চাকরির খবর আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমার হাতে কোনো অন্যায় হতে দেয়নি। রাত্রিবেলা আজ সেই জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হবে। এই প্রথম কোনো ইন্টারভিউ রাত্রিবেলায় দিতে যাচ্ছি, একটা মেয়ের কেয়ারটেকারের জন্য। কি এমন প্রশ্ন আসবে সেটাই ভাবছি। হয়তো বেশি হলে তারা জিজ্ঞেস করবে আপনি রাত জাগতে পারেন কিনা, আপনি মোবাইলে গেম খেলতে পারেন কিনা, কোনো নেশাভান করি কিনা, এসব। ফ্রেশ হয়ে সবচেয়ে পুরানো জামা পরে গরিব সেজে গেলাম সেই বিজ্ঞাপনের ঠিকানায়। ঘণ্টাখানেক পর পৌঁছে গেলাম সেই জায়গায়। হাতে সার্টিফিকেটের ফাইল। শুনশান এলাকা, চারিদিকে শুধু নিস্তব্ধতা, নির্জনতা ছেয়ে গেছে আশপাশ। আকাশে পূর্ণিমা চাঁদ, তার আলোতে আশেপাশে সব দেখা যাচ্ছে। সেই আলোতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা হতে চলল। যাক বাবা, নির্দিষ্ট সময় মতো আসতে পেরেছি। তাহলে গেট খুলতে ক্যাচ করে একটা শব্দ হলো। মনে হলো আমি যেন একটা ভূতের বাড়িতে প্রবেশ করতে যাচ্ছি। শব্দটা রীতিমতো আমাকে চমকে দিল। তবুও মনোবল নিয়ে ভিতরের দিকে হাঁটতে থাকি। সামনে এক নির্জন বাংলো। দেখে মনে হয় এখানে কেউ আছে বলে মনে হয় না। চারিদিকে শুধু গাছ আর গাছ। উঠোনের মাঝখানে বড়সড় একটা কুয়ো, সেটার দিকে তাকালে ভয় পাইয়ে দিচ্ছিল খুব। যতই বাড়ির সামনে যাচ্ছি ততই শরীর ছমছম করছে। মনে হচ্ছে শীতল হয়ে যাচ্ছে রক্তের প্রতিটা কণিকা। নিচের দিকে না তাকিয়ে 10 কদম এগোতেই কিছু একটার সাথে ধাক্কা খেলাম। দেখে শক্ত বড় একটা খুঁটি। মনের অজান্তে মুচকি হেসে দিলাম। অনেকদিন পর হাসলাম। বাড়ির দরজার সম্মুখে চলে এলাম। দরজাটা অনেক পুরনো, তবে দামি কারুকার্য করা। বাড়িটা হয়তো কোনো এক আমলে রাজবাড়ি ছিল। এখন তা শুধুই স্মৃতি। কিভাবে যে কাউকে ডাকবো বুঝতে পারছি না। ইন্টারভিউ বলে কথা, যদি আমার ডাক মালিকের পছন্দ না হয় তাহলে চাকরি গেল বলে। দরজার আশেপাশে কোনো কলিং বেল নেই। ভালো করে দেখলাম, দরজার একপাশে মন্দিরের ঘন্টার মতো একটা ঘন্টা লাগানো, সাথে একটা রশি। রশিটা ধরে টান দিতেই টুংটাং শব্দ হলো। পুরো শব্দ যেন বাড়ির নিস্তব্ধতা কাটিয়ে দিল। এই শব্দটা যেন বাড়ির সাথে বেমানান। কয়েক সেকেন্ড পর একজন বুড়ো করে লোক লাইট হাতে বেরিয়ে আসলেন। বয়স আনুমানিক 65 কি 70 হবে। চোখে চশমা, পরনে কোট, ট্রাই। এখনো সুটাম দেহের অধিকারী। দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। আমার হাতে সবুজ ফাইল দেখে ভ্রু কুচকে দেখলেন। তারপর আমাকে ইশারা করলেন ভেতরে আসার জন্য। আমি ভদ্রভাবে ওনার সামনে গিয়ে বসলাম। ড্রয়িং রুমে এখন আমরা দুজন। ভেতরে ঝাড়বাতি জ্বলছে, সাথে কিছু মোমবাতি। আমার মনে হলো কোনো রোমান্টিক ইন্টারভিউতে বসে আছি। তবে জনাবের জায়গায় কোনো সুন্দরী নারী হলে খুব ভালো হতো। তিনি আমাকে বায়োডা দিতে বলল। আমি ফাইলটা খুলে ইংরেজিতে লেখা আমার বায়োডা ওনার হাতে দিলাম। তিনি ভালো করে দেখে আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলেন। শেষের প্রশ্নটা ছিল এমন, তুমি বিপদগ্রস্ত সেটা কিভাবে মানবো। আমি বুদ্ধি করে পকেট থেকে জাল পাসপোর্ট, জাল ভিসা ওনাকে দেখালাম। ওনার সামনে আমি বিদেশে থাকার মিথ্যে স্বরূপ আমার ছোট বোনকে ফোন দিলাম। ফোনটা লাউড স্পিকারে রেখে সবটা শোনালাম। তিনি আশ্বস্ত হলেন আমি বিপদগ্রস্ত বলে। তিনি আমাকে একটা রুটিন তালিকা দিলেন। সেখানে সবকিছু লেখা আছে। সকালে মেয়েটাকে জাগানো, দাঁত ব্রাশ করানো, সকালে নাস্তা করানো, দুপুরে গোসল করিয়ে কাপড় পাল্টানো, বিকেলে দোলনায় চড়ানো, আর রাতে ডিনার করে ঘুম পাড়ানো। তালিকা পড়ে তো আমি অবাক। আমি কাপা কাপা কণ্ঠে বললাম, আমি একটা ছেলে হয়ে একটা মেয়েকে কিভাবে এসব করিয়ে দেব। আমি তো একজন পরপুরুষ। খান সাহেব গম্ভীর হয়ে বলে, যদি সমস্যা থাকে তাহলে বলো, অন্য আরেকজনকে দেখছি। আমি বললাম, না না স্যার, আমি পারবো। চাকরিটা আমার খুব প্রয়োজন, আমি পারবো স্যার। লোকটা অদ্ভুত হাসি হেসে বলে, গুড বয়। পরপুরুষ কথাটা বলে ভালো একটা আইডিয়া দিয়েছো তুমি আমাকে। আমি কিছু না বোঝার মতো করে রইলাম। লোকটি একটু থেমে আবার বলে, তুমি কি চাও বড়লোক হতে। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। লোকটি বলে, তুমি কি চাও তোমার বোনের বিয়ে দিতে, তুমি কি চাও তোমার বন্ধক জমি ছাড়াতে, তুমি কি চাও তোমার সৎ মায়ের মুখ বন্ধ রাখতে। আমি বললাম, হ্যাঁ স্যার, অবশ্যই চাই। লোকটি বলে, তাহলে আমার মেয়েকে বিয়ে করো। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে বললাম, এ কি বলছেন উনি। আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। নিজেকে স্বাভাবিক করে বললাম, কি বলছেন স্যার, এটা কিভাবে সম্ভব। চেনা নেই জানা নেই ডাইরেক্ট বিয়ে। আপনারা কোথায় আর আমি কোথায়। আপনার মেয়ের জুতা কেনার সামর্থ্য আমার নেই। লোকটি বলে, আমরা তো মেনে নিয়েছি, তাহলে আর সমস্যা কি। আর তোমাকে চেনার জন্য তো পুরো জীবনই রয়েছে, তখন না হয় চিনে নেব। আমার হাতে বেশি সময় নেই বুঝলে। তোমাকে আমার মেয়েরও পছন্দ হয়েছে খুব। কথাটা শুনে যেন আমি আরো অবাক হলাম। কি বলছে লোকটা, আমাকে আবার দেখলো কখন। আমি বললাম, কি বলছেন স্যার, আপনার মেয়ে আমাকে দেখলো কখন। লোকটি বলে, পূর্ণিমার আলোর মাঝে দেখেছে, যখন তুমি কুয়োটার পাশে ছিলে। তোমাকে দেখেই আমার মেয়ে পছন্দ করেছে। যেখানে আমার মেয়ে সবাইকে রিজেক্ট করেছে, সেখানে তুমি একমাত্র ব্যক্তি যাকে আমার মেয়ে পছন্দ করেছে। তা না হলে কি তোমাকে ঘরের মধ্যে আসতে দিতাম। আমি বললাম, সবাইকে মানে স্যার। লোকটি বলে, তুমি কি ভাবো তুমি একজনে এই চাকরির জন্য এসেছো, আরো 4 জন এসেছিল, তাদেরকে আমার মেয়ে পছন্দ করেনি, তাই আমি তাড়িয়ে দিয়েছি। একমাত্র তোমাকেই আমার মেয়ে পছন্দ করেছে। কি রাজি। আমি বললাম, কিন্তু স্যার আমি তো আপনার মেয়েকে দেখিনি, না দেখে কিভাবে বলি আমি বিয়েতে রাজি। না মানে স্যার, আমাকে ভুল বুঝবেন না। আপনার মেয়ে কালো হোক বা অন্ধ হোক বা বোবা হোক, তাতে আমার কিছু যায় আসে না।
কিন্তু তাকে না দেখে তার ছবি মনে বসাই কিভাবে, আর শত হোক এটা আমার জীবনের প্রশ্ন। লোকটি বলে, তাহলে চলো, তবে ওয়াদা দাও আমার মেয়ে যেমনই হোক তুমি তাকে মেনে নেবে। ওয়াদা দাও আমার সকল রুটিন প্রতিদিন পালন করবে। আমিও ওয়াদা করছি আমার সকল সম্পত্তি তোমার নামে করে দেব, কি রাজি? আমি দোটানায় পড়ে গেলাম। একদিকে আমার ভালোবাসার মানুষ, অন্যদিকে আমার একমাত্র আদরের ছোট বোন। আমার এখন টাকার খুব প্রয়োজন, টাকা ছাড়া যে আমার ছোট বোনের বিয়ে হবে না। আর আমার সৎমা, তিনিও তো আমাকে ছেড়ে কথা বলবেন না। তার সাথে আমার ছোট বোনকেও। আমি তো আমার বোনকে সুখী দেখতে চাই, ওর মুখে হাসি দেখতে চাই। তাই আমি বাধ্য হলাম এই কাজটা করতে। আমি বললাম, ওকে, আমি ওয়াদা করলাম আপনার মেয়ে যেমনই হোক আমি মেনে নেব। আমার মরা মায়ের কসম। আমার কথা শুনে লোকটি খুশিতে গদগদ হয়ে গেল। তিনি উঠে আমার হাত ধরে নিয়ে গেলেন এক আলিশান কামরায়। উনি আমাকে দাঁড় করে একটা উল্টোমুখী চেয়ারের সামনে গিয়ে বলে, মা, তোমাকেও পছন্দ করেছে সে, তোমার সাথেই বিয়ে হবে তার। এবার খুশি তো? কোনো সারা শব্দ আসে না, কিন্তু উনি কিছু একটা শোনার ভান ধরে আমার সামনে এসে আমার হাত ধরে ইজি চেয়ারের সামনে নিয়ে গেল। আমার মাথা চক্কর দিতে লাগলো আমার হবু বউকে দেখে। মনে হলো আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব, কারণ আমার হবু বউ কোনো মানুষ ছিল না, ছিল এক পুতুল। তার মানে কি আমাকে পুতুলকে বিয়ে করতে হবে? আমার হাত পা কাঁপছে, রীতিমতো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন বিয়ের অফার তো কেউ কল্পনাতেও ভাবতে পারে না, অথচ আমি বাস্তবেই রয়েছি। পরক্ষণে মনে হলো আমি স্বপ্ন দেখছি, কিন্তু চিমটি কেটে দেখলাম আমি বাস্তবেই আছি। আমার সাথে এই লোকটি কোনো মস্করা করছে না তো? লোকটি হয়তো সাইকো হবে। তা না হলে কি কেউ এমন পাগলামো করে কারোর সাথে? তাই হবে হয়তো। তা না হলে পুতুল কি করে কারোর মেয়ে হতে পারে, সেটা আমার বুঝে আসছে না। তবে পুতুলটা অন্য ৮-১০টা পুতুলের চেয়ে একদম আলাদা, তা মানতেই হবে। যে কেউ পুতুলটিকে কোলে নিতে চাইবে, আদর করতে চাইবে, চাইবে পুতুল পুতুল খেলতে। পুতুলটার চেহারা এক অদ্ভুত মায়ায় মোড়ানো, চোখ দুটো খুবই ইনোসেন্ট, যেন জলে ভাসা পদ্ম। চুলগুলো সিল্কি, চুলের রং মেঘের মতো ঘন কালো। চুলগুলো ভেজা, যেন সবেমাত্র কন্ডিশনার আর শ্যাম্পু দিয়ে গোসল করে এসেছে। কোনো পুতুল যে গোসল করতে পারে তা অদ্ভুত ঠেকলো। এমন অদ্ভুত আর সুন্দর পুতুল যে দুনিয়াতে আছে তা আমার কখনো জানা ছিল না। আর জানা ছিল না কোনো পুতুল এতটা সুন্দর হতে পারে। পুতুলের পরনে জিন্স আর শার্ট, বলতে গেলে খুবই স্টাইলিশ আর মডার্ন যুগের পুতুল। পুতুলটার চোখে চশমা, পাওয়ারই চশমা হবে হয়তো। সাধারণত চশমাগুলো স্কুল ম্যাডামদের চোখে দেখা যায়। পুতুলটার পায়ের দিকে তাকিয়ে দেখি হিল পরা, কিন্তু ম্যাডামেরা তো আর হিল পরে না। তবে পুতুলটা যদি জীবিত মানব হতো তাহলে হলপ করে বলা যায় বয়স ১৩ কি ১৪ হতো। পুতুলটা সেই কখন থেকে ইজি চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হবে সে আমাকে দেখে রোমান্টিক মোডে আছে, মনে হচ্ছে তার মাঝে প্রাণ আছে। তার তাকানো দেখে ভেতরে ভেতরে ঘায়েল হয়ে যাচ্ছি আমি। অবাক হয়ে চোখে চোখ রেখে তাকিয়ে আছি শুধু পুতুলের দিকে। এদিকে নীরবতা ভেঙে লোকটি বলে, বাবা, পছন্দ হয়েছে আমার মেয়েকে? তুমি কিন্তু ওয়াদা করেছো আমার মেয়ে যেমনই হোক তুমি মেনে নেবে। এবার বলো, বিয়ে করতে রাজি? লোকটার কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। উনি আমার হাসি দেখে রাগান্বিতভাবে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বেয়াদবিভাবে নিচ্ছেন আমার এই হাসিটা। ছোট চোখগুলো নিমেষেই বড় হয়ে গেল। মনে হলো তিনি খুব কষ্ট পেয়েছেন আমার এই হাসি দেখে। কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করত, বিষয়টা মজা ভেবেই নিত। পুতুলের সাথে বিয়ে, এটা তো পৃথিবীর সবচাইতে বড় হাসির বাক্য। লোকটি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর হয়ে বলে, তোমার কাছে হাসি মনে হচ্ছে? আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না করতো তাহলে তোমার এই হাসির উচিত শিক্ষা এতক্ষণে দিয়ে দিতাম। আমি ভয় পেয়ে নিজেকে সংযোগ করে নিলাম। আমার লজ্জিত মুখের দিকে তাকিয়ে আবার বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার টাকাটা কতটা প্রয়োজন। জানো, তোমার মতো ১০০ জনকে আমার মেয়ের জন্য লাইনে দাঁড় করাতে পারি। যদি আমার মেয়েকে পছন্দ না হয় এখান থেকে চলে যেতে পারো। আশা করি আমার মেয়ে কান্না করলেও তাকে আমি সামলে নিতে পারবো, আর তোমার চেয়েও ভালো কেয়ারটেকার জামাই এনে দিতে পারবো। কথাটা শুনে আমি ঘাবড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, টাকাটা আমার খুব জরুরি। টাকাটা যদি পাই তাহলে পুতুলকে বিয়ে করতে সমস্যা কোথায়? একজন পুরুষ ৪টে বিয়ে করতে পারে, তাহলে আমার না হয় একটা বিয়ে পুতুলের সাথেই হবে। পরে যখন সবকিছুর মালিক হয়ে যাব তখন না হয় আমার ভালোবাসার মানুষ রুহিকে বিয়ে করব। সে নিশ্চয় একটা পুতুলকে সতীন হিসাবে মেনে নিতে তার কোনো প্রবলেম হবে না। আর যদি মেনে নাও নিতে চাই, দরকার হলে পুতুলকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দেব দূরে কোথাও। ব্যাস, খালাস হবে সব জঞ্জাট। তাহলে বিয়ে করতে আর চিন্তা কিসের? আমাকে ভাবনায় ডুবে থাকতে দেখে খান সাহেব বলে, তোমাকে ১ মিনিট সময় দিচ্ছি। হয়তো এই ১ মিনিটে তুমি মেনে নেবে, নয়তোবা এই ১ মিনিটে ঘর ছেড়ে আমার চোখের আড়াল হবে। আমি কোনো সময় না নিয়ে ওনার পা ছুঁয়ে সালাম করি। উনি অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমার সম্মতি বুঝতে পেরে আমার মাথায় হাত বুলিয়ে দেন। আমি সোজা হয়ে বললাম, আমি রাজি আপনার মেয়েকে বিয়ে করতে। আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে কোনোদিনও কষ্ট দেব না। পৃথিবীর সেরা হাজবেন্ড হয়ে আপনাকে দেখাবো। উনি মুচকি এসে পুতুলটিকে কোলে নিয়ে বলে, শুনেছিস মা কি বলেছে ও? ও বলেছে তোকে সুখে রাখবে, আমি না থাকলেও তোর কোনো সমস্যা হবে না। আমি এবার চিন্তামুক্ত হলাম। উনি আমাকে বলেন, নিশু খুব খুশি হয়েছে তোমার কথা শুনে। আমি বললাম, নিশুকে? খান সাহেব বলে, আরে তোমার হবু বউ। আমি বললাম, ও হ্যাঁ, নিশুর নামটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। খান সাহেব বলে, তোমার কথা শুনে আমার মেয়েটা লজ্জা পেয়ে গেছে। কথাটা শুনে আমি পুতুলটার দিকে তাকিয়ে দেখি সত্যি কেমন যেন লজ্জামাখা ভাব ফুটে উঠেছে তার মুখে। দৃশ্যটা দেখে ভয় পেয়ে গেলাম। উনি নিশুকে নিয়ে ভিতরের রুমে চলে গেলেন। আমি ভাবনাতে পড়ে গেলাম কি হচ্ছে সেসব নিয়ে।
কিছুক্ষণ পর নিশুর বাবা আসে ডকুমেন্টস নিয়ে, আমাকে বলে সই করার জন্য। আমি আর দেরি না করে সই করে দিলাম। খান সাহেব খুশি মনে বলে, তাহলে বাবা কাল চলে আসো সব কিছু নিয়ে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, তোমাদের বিয়ে আমি কালকেই দেব, বুঝলে? কারণ আমার হাতে সময় একদমই নেই। আমি বাধ্য ছেলের মতন মাথা নাড়িয়ে সম্মতি জানাই। তারপর বেরিয়ে এলাম বাংলো থেকে। রাত প্রায় 12টা হতে চলল। বাংলোর দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি মাকে বলে দেব নীলার বিয়েটা ঠিক করে নিতে। এখন তো টাকার কোনো চিন্তাই নেই। আমার পুতুল বইয়ের বাবার যে অনেক সম্পত্তি, সেই সম্পত্তি 2-3 পিঁড়ে পায়ের ওপর পা তুলে খেলেও শেষ হবে না। তাই আমি মাকে এসএমএস করলাম, মা আমার টাকা জোগাড় হয়ে গেছে, তুমি এই মাসেই নীলার বিয়ের তারিখ ঠিক করো, আমি শীঘ্রই টাকা পাঠাচ্ছি। মেসেজটা দিয়ে খুশি মনে আবার চলতে শুরু করলাম। চাঁদের পূর্ণিমার আলো আজ আমাকে ঘিরে রেখেছে। এই আলো আনন্দ বয়ে নিয়ে এসেছে আমার জীবনে। মনের আনন্দে বাংলো থেকে কিছুটা এগিয়ে এসেছি। এখন আমার সামনে সেই পুরনো আমলের কুয়োটা। এই কুয়োটার সামনে আসতেই পাশে থাকা লোহার দোলনাটা ক্যাচ ক্যাচ শব্দ করে দুলতে শুরু করে, অথচ বাইরে বিন্দু মাত্র বাতাস নেই। মনের ভিতরে এক শীতল শিহরণ বয়ে দিয়ে গেল। মনে হচ্ছে যেন কেউ একজন বসে আছে দোলনায়, দোলনায় দোল খাচ্ছে আমার দিকে চেয়ে। আমি দাঁড়িয়ে আছি, দোলনার বাম পাশে কালো ছায়ার মতো কেউ একজন বসে আছে। তাই আমি তাড়াতাড়ি করে মোবাইলের আলো অন করি। মোবাইলের আলো পড়তেই দোলনাটার নড়াচড়া নিমেষেই বন্ধ হয়ে গেল। কি আজব ব্যাপার, না কেউ তো নেই। তাহলে আমি কি ভুল দেখলাম? মনে পড়ে গেল লোকটির কথা। তিনি বলেছেন টিসু আমাকে দেখেছে এই কুয়োর পাশে। সত্যি কি সে দেখেছিল? যদি দেখে থাকে নিশ্চয়ই সে আত্মা হবে, যে বেঁচে আছে পুতুলটির ভেতরে। ধুর, এরকম হয় নাকি? এটা হয়তো গরিবকে সাহায্য করার জন্য লোকটির কোনো চাল হবে, যিনি পুতুলের সাথে বিয়ে দিয়ে সমাজ সেবার কাজ করে যাচ্ছে। আমার মতো মধ্যবিত্ত ছেলেরা তো কখনো ভিক্ষে করবে না। নানান কথা চিন্তা করতে করতে বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে। চলে এলাম সেই পুরনো রুমে। আজ মনে হয় শান্তিতে ঘুমোতে পারবো। ফ্রেশ হয়ে কিছু হালকা খেয়ে শুয়ে পড়লাম। চোখে প্রচুর ঘুম, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কেউ আমাকে জড়িয়ে ধরলো। আচমকায় পিছন থেকে আক্রমণে বুঝতে পারলাম না কে। পরে অনুভব করলাম আমার রুহি, সে আমাকে জড়িয়ে আছে। ওর ভালোবাসার পরশে আমি শিহরিত হলাম। চট করে ওকে সামনে এনে বুকের সাথে জড়িয়ে ধরলাম। ওর লাজুক মুখটায় ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলাম। প্রতিটা চুম্বনে ও কেঁপে কেঁপে উঠছে। ওর হাতের মুঠো শক্ত হতে লাগলো আমার চুলে। ওর কমর ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম। ঠোঁটে ঠোঁট রেখে ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। কি মিষ্টি ওর ঠোঁট, একবার ধরলে ছাড়তে মন চায় না। ভালোবাসার পরশ ভরিয়ে দিতে লাগলাম একে অপরকে। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে লাফিয়ে উঠে দেখি ভোর 6টা। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ধুর, কি থেকে কি হয়ে গেল। এমন সময় ফোনের দিকে তাকিয়ে দেখি রুহির ফোন। যাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেই ফোন দিয়েছে। কি ভাগ্য মাইরি। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। আমি বললাম হ্যালো। রুহি বলে কেমন আছো? আমি বললাম তুমি ছাড়া কি ভালো থাকতে পারি বলো? রুহি বলে নাস্তা করেছো? আমি বললাম এখানে তো এখন 4টা বাজে। মিথ্যে বলতে বাধ্য হলাম, কারণ সে জানে আমি বাইরে থাকি। রুহি বলে ও। আমি বললাম কি হয়েছে তোমার, আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। এই কথা শুনেই রুহি কেঁদে দেয়। আমি বললাম কি হয়েছে খুলে বলো। তারপর রুহি হঠাৎ যা বলল আমাকে, তা শুনে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভেবে পাচ্ছি না আমার সাথেই কেন এরকম হয়। কি করব সেটাও মাথায় আসছে না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।